গুড মর্নিং বন্ধুরা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি ঘুমাচ্ছিলাম, তো তোমাদের দাদাভাই ফোন করে বললো উঠেছো? আমি বললাম না উঠিনি। বললো তাড়াতাড়ি উঠে পড়ো, বাড়িতে একটা গেস্ট আসছে। তো আমি বললাম কোন গেস্ট? বললো আসলেই বুঝতে পারবে। তারপরে দেখি ও মা, কিউট একটা মেয়ে এসেছিল, ওর নাম হচ্ছে আংশিকা। আসলে ও অনেক দিন ধরেই বলছে আমাদের তজুচিদির সাথে দেখা করতে আসবে, তাই ও আজকে চলে আসলো। তো যেহেতু ও চলে গেছিল, তারপরে আমাদের তোজবাবু চলে গেছিল আমাদের পাশের বাড়িতে। একটু হাই করে দে, হাই করে দে, হাই। আসলে আমি রান্না করতে এসেছিলাম, তো ওই কারণে এসে দেখলাম আমাদের তোজবাবু রয়েছে পাশের বাড়িতে, ওই কারণে চট করে একটু ভিডিও করে নিলাম। তারপরে সোজা রান্না বান্নার দিকে ঢুকে গেলাম। তো আজকে ভেবেছিলাম একটুখানি এঁচড় করব। তোমাদের দাদাভাই একটা এঁচড় নিয়ে এসেছিলো, তো এঁচড় তো কাটতে গিয়েই বলতে পারো আমার অনেকটা সময় চলে গেছে। তার উপরে আমি আবার এঁচড় কাটতেও পারি না, তো অনেক কষ্টে আর কি বলতে পারো ইউটিউব খুঁচিয়ে খুঁচিয়ে দেখে দেখে নিলাম যে কিভাবে এঁচড় কাটতে হয়, দিয়ে সেইভাবেই এঁচড়গুলো কাটলাম। জানি না কেমন কি কাটা হয়েছে, সেটা তো খাওয়ার সময়ই বোঝা যাবে যে আমি ঠিকঠাক এঁচড় কেটেছি নাকি ভুলভাল কেটেছি। তো যাই হোক, এঁচড়টাকে আমি এখানে দেখো নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম। একটুখানি খুন্তি দিয়ে কেটে দেখে নিলাম এঁচড়গুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। এঁচড়গুলো আমি কিন্তু 80% এখানে সেদ্ধ করে নিয়েছি। তারপরে জল ছেঁকে আমি এঁচড়গুলোকে আলাদা করে নিচ্ছি। তারপরে ওদিকে একটি কড়াইয়ের মধ্যে আমি আগে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে দিয়ে নিলাম এবং তার মধ্যে দিয়ে নিলাম একটুখানি নুন আর একটুখানি হলুদ। নুন হলুদ দিয়ে আলুটা ভাজলে কিন্তু আলুটার মধ্যে খুব ভালোভাবে নুনটাও ঢুকে যায় আর কালারটাও খুব ভালোভাবে কিন্তু আলুটা ধরে নেয়। তো যাই হোক, আলুগুলো আমি ভাজা হয়ে গেছে দেখে তুলে নিলাম। এবারে এর মধ্যে কিন্তু আমি আবার এঁচড়গুলোও দিয়ে নিলাম। এঁচড়গুলোকে খুব বেশি না, হালকা একটুখানি ভাজা ভাজা করে নেব। দিয়ে ব্যাস কিছুক্ষণ নাড়াচাড়া করেই কিন্তু আমি এঁচড়গুলোকে তুলে নেব। তো এঁচড় তুলে নিয়ে সেই কড়াইয়ের মধ্যে আমি আগে চিংড়িগুলো দিয়ে নিলাম। চিংড়িগুলোকে আমি আগের দিন রাত্রে কেটে রেখেছিলাম, তোমাদের দাদাভাই কালকেই নিয়ে এসেছিলো চিংড়ি, কারণ আমি জানি একদিনে সব সম্ভব না। তো চিংড়ি আমি কালকেই বেছে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। যাই হোক, চিংড়িটাও এখানে ভেজে আমি তুলে নিলাম, তবে একটা সমস্যা হয়ে গেছিলো যার জন্য আমাকে কড়াইটা চেঞ্জ করতে হয়েছিল। আসলে আমার ননস্টিকের কড়াইটা খুব একটা ভালো না, ওই কারণে কিন্তু ওর মধ্যে মানে বলতে পারো কষানো রান্না বান্না ঠিকঠাকভাবে করা যায় না। তো ওই কারণেই আমি আবার আর একটা কড়াই বাড়িয়ে নিলাম। তো এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে, শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে, এর মধ্যে আমি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে নিলাম। দিয়ে এটাকে একটুখানি হালকা নাড়াচাড়া করে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে নেব দুটো টমেটো পেস্ট, যেটা আমি আগের থেকেই পেস্ট করে রেখেছিলাম। আমি এখানে ছোটো সাইজের দুটো টমেটো পেস্ট করেছি। তো যাই হোক, এইটা দিয়েও আমি আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। যে কোনো রান্নাতেই যদি কষানোটা ভালোভাবে হয় না, তাহলে রান্নার টেস্ট এমনিতেই চলে আসে। তারপরে এর মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে নিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি খুব বেশিও দিইনি, কারণ তোমাদের দাদাভাই খুব বেশি ঝাল খেতে পারে না। তারপরে দিয়ে নিলাম জিরের গুঁড়ো, একটুখানি পরিমাণ মতো নুন। তারপরে কষানো কিছুক্ষণ ভালোভাবে হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে নিলাম কিছুটা টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। তারপরে এর মধ্যে দিয়ে নিলাম কাজু বাদাম বাটা এবং চালমগজ বাটা। এবার এই সমস্ত জিনিস দেওয়ার পরে কিন্তু আমি এটাকে আবার কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। তো তোমাদের দাদাভাইয়ের ইচ্ছে ছিল আজকের এঁচড় চিংড়িটা একটুখানি মানে অনুষ্ঠান বাড়ির স্টাইলে খাবে, তো ওই কারণে একটু ওরকমভাবেই করার চেষ্টা করলাম। আর আমি এখন যখন ভয়েস ওভার দিচ্ছি, আমি কেন জানি না আমার প্রচণ্ড পরিমাণে কাশি পাচ্ছে, তো ওই কারণে কিন্তু আমার একটু ভয়েস ওভার দিতে সমস্যাই হচ্ছে। তো যাই হোক, মশলা কষানো কমপ্লিট, ওপরে কিন্তু পুরোপুরিভাবে তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে নিলাম আগে থেকে ভেজে রাখা এঁচড় আর ওই আলু ভাজাগুলো। তারপরে এটাকে খুব ভালোভাবে আমি কিন্তু এখন একটুখানি কষিয়ে নেব, যাতে ভেতরে অবধি পুরোপুরি মশলাটা আর কি ঢুকে যায় এঁচড় এবং আলুর মধ্যে। এবারে ওপর থেকে আমি দিয়ে নিলাম আগে থেকে ভেজে রাখা ওই চিংড়িগুলো। দিয়ে এই চিংড়িগুলো দেওয়ার পরেও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর চিংড়িটা আমি যেই কড়াইয়ের মধ্যে ভেজেছিলাম, সেই চিংড়ির তেলটার মধ্যে না একটা চিংড়ির ফ্লেভার ঢুকে যায়, যেটা কিন্তু খুব ভালো লাগে। ওই কারণে আমি কিন্তু ওই কড়াইটার মধ্যে একটু জল দিয়ে জলটাকে
একটু ফুটিয়ে নিয়ে এঁচোড় চিংড়ির মধ্যে দিয়ে দিলাম। তাহলে কিন্তু পুরোপুরি চিংড়ির ফ্লেভারটা এই জলটার সঙ্গেও মিশে গেল। চিংড়ি দিলে কিন্তু যে কোনো খাবারের টেস্টই বেড়ে যায়, তো সেটা তো আর সবাইকে নতুন করে বলার নেই। তারপর এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে নিলাম। আমি তরকারিতে খুব একটা চিনি পছন্দ করি না, তবে কিছু কিছু রান্নার মধ্যে আমি কিন্তু চিনিটা দিই। তো যাই হোক, আমাদের এঁচোড় চিংড়ি কিন্তু প্রায় বলতে পারো কমপ্লিট হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি একটুখানি গরম মশলা অ্যাড করলাম, দিয়ে নাড়াচাড়া করলেই কিন্তু কমপ্লিট হয়ে গেল আমাদের এঁচোড় চিংড়ি। তো প্রথমত ভাবছিলাম কেমন হবে, তো তোমাদের দাদাভাই মুখে দেওয়ার পরপরই আমাকে এমন রিয়াকশন দিল, তো আমি তাতেই বুঝে গেছি যে আমাদের এঁচোড় চিংড়ি খেতে কিন্তু একদম ফাটাফাটি হয়েছে। তারপরে মনে পড়লো ভাগ্যিস ভাতের চাল দুটো বেশি নিয়েছিলাম, না হলে ভাত নিয়ে কিন্তু কাড়াকাড়ি পড়ে যেত। তারপরে এখানে আমাদের তোজো চিনির জন্য আমি ভাত নিয়ে চলে এসেছি। তো ওরা যেহেতু এঁচোড় চিংড়ি খুব একটা ভালো খাবে না, তো ওদের জন্য আমি ডিম সেদ্ধ দিয়েছিলাম, আর এঁচোড় চিংড়ির ওখান থেকে আমি আলুগুলো তুলে নিয়েছিলাম। চিংড়ি ওরা খুব একটা পছন্দ করে না, আর ডিমটা দেখো ওরা কিন্তু শুধুই খেয়ে নিচ্ছে, ডিম ওরা আগেই খেয়ে নেয়। তবে আমাদের তোজবাবুর আজকে একটু বায়না হয়েছিল যে ও একা একা ভাত খাবে, আর আমাদের চিনিও দেখা দেখি তাই একা একা ভাত খাবে। তো যাই হোক, ভাতটা মাখার পরে দুজনকে কিন্তু আমি আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছি, আর যাতে ওরা একটু ভালোভাবে ধরে খেতে পারে ওই কারণে কিন্তু আমি ভাতটা একটু শুকনোই মেখেছি, আর ওদেরকে একটুখানি বলতে পারো ভাগ ভাগ করে দিয়েছি যাতে ওরা একটা একটা করে পিস হাতে নিয়ে খেতে পারে। তো যাই হোক, ওদেরকে আমি কিন্তু একটু দেখিয়ে দিচ্ছিলাম যে কিভাবে ধরে খেতে লাগবে, কারণ ওরা এর আগে কিন্তু কখনো একা একা নিয়ে ভাত খায়নি। হ্যাঁ, হয়তো এরকম হয়েছে যে আমি ভাত মাখছি সেখান থেকে একটুখানি ভাত নিয়ে মুখে দিল, তবে এরকম আলাদাভাবে আমি কিন্তু কখনোই ছেড়ে দিইনি। তো আমাদের তোজবাবু কিন্তু পুরো ভাতটা ফিনিশ করেছিল, তবে আমাদের চিনি দেখছিলাম ভাতটাকে নিয়ে একটু বেশিই চটকাচ্ছিল, মানে বুঝতে পারছিলাম যে ওর ভাত খাওয়ার আর ইচ্ছা নেই। তো যাই হোক, সেই ভাতটাকে আমি নিয়ে আমি বাদবাকিটুকু কিন্তু চিনিকে খাইয়ে দিয়েছিলাম। আর তোজবাবু দেখছিলাম একটু বেশি বড় বড় দলা বানানো হয়ে গেছিলো দেখে একবারে মুখে ঢুকিয়ে অক করছিল দেখে আমি ওর ভাতগুলো কিন্তু আবার একটু ছোট ছোট করে ভাগ করে দিয়েছিলাম। তবে আমি কিন্তু মনে মনে খুবই খুশি হচ্ছিলাম যে আমার বাচ্চারা আস্তে আস্তে নিজের হাতে খাওয়া শিখছে। তারপরে কিন্তু আমি দুজনকেই এখানে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আসলে ওদের আজকে বায়না হয়েছিল যে ওরা নিজেই ঘুমাবে, যে ওরা আজকে দোলনাতে ঘুমাবে না। তো আমি বললাম যে ঠিক আছে, আর এই জানলাটা দিয়ে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, ওই কারণে ভাবলাম জানলাটা আটকে দিই, আর একটু পর থেকে কিন্তু মশা ঢোকা শুরু হয়ে যাবে, তো ভাবলাম আগে ভাগেই জানলাগুলো আটকে দেওয়া ভালো। তবে খুবই সাবধানের সাথে আটকাচ্ছিলাম যাতে আওয়াজ না হয়। তো যাই হোক, তারপরে আর ভিডিও নেওয়া হয়নি, সোজা চলে এসেছি সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা আমি তোজোকে আর চিনিকে দিয়েছিলাম কিন্তু সুজির উপমা। তবে ওদের সন্ধ্যাবেলাতেও বায়না হয়েছিল, তবে উপমাটা যেহেতু একটু ঝরঝরে টাইপের আর পুরো বিছানায় যাতে ওরা না ছড়ায় ওই কারণে কিন্তু আমিই খাইয়ে দিচ্ছিলাম। তবে একটু একটু মুখে দিচ্ছিল ওরা, তো একটু একটু দেওয়ার পরেই আমি নিয়ে নিয়েছিলাম ওদের কাছ থেকে। তারপরেও খুব বায়না করছিল যে না ওটাই ওরা নেবে। তো ওদেরকে খাওয়ানো কমপ্লিট করে আমারও ইচ্ছা করছিল একটু অন্যরকম কিছু খাই। তো অনেক দিন হয়ে গেল মুড়ি মাখা খাই না, তো আজকে ভাবলাম একটু চা দিয়ে মুড়ি মাখা খাই। তো ওদিকে কিন্তু আমি মোবাইলে কাস্টিং করে সিরিয়াল দেখছিলাম টিভির মধ্যে, আর মুড়ি মাখা খাচ্ছিলাম। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই অবধি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট। চলো আজকের জন্য টাটা।